টেবিলে বসে সংস্কার নয়, নির্বাচিত সরকার করবে সংসদে, বলছেন আমির খসরু। কাদের কিভাবে দেশ ছাড়লেন, আইজিপিকে ব্যাখ্যা দিতে বললেন ট্রাইব্যুনাল। কারাগার থেকে ব্যারিস্টার সুমনের চিঠি, বললেন দেখা হবে শিগগিরই। এবং সর্বশেষ জানাবো, সিএনজি বাস শ্রমিকদের সংঘর্ষে তানোরে যানবাহন চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। টেবিলে বসে সংস্কার নয়, নির্বাচিত সরকার করবে সংসদে, বলছেন আমির খসরু। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারি সংসদে পরিপূর্ণ সংস্কার করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, টেবিলে বসে সংস্কারের মতো ভুল ধারণা আর কিছু হতে পারে না। সংস্কারের মালিকানা থাকতে হবে দেশের জনগণের হাতে। সংস্কার হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা চলমান। সুতরাং বাংলাদেশের সংস্কার হবে আগামী দিনে সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই সংস্কারই টিকে থাকবে। আমির খসরু বলেন, রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কারই কাজে আসবে না। দলের ঘোষিত 31 দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরেও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল। কিন্তু গত 15 বছরে সেই অগ্রগতি থমকে গেছে। আগামী দিনে জাতীয় সরকার গঠন করে পরিপূর্ণভাবে 31 দফার বাস্তবায়ন হবে। কাদের কিভাবে দেশ ছাড়লেন, আইজিপিকে ব্যাখ্যা দিতে বললেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রেফতারি পরোয়ানা জারি থাকার পরেও কিভাবে দেশ ছেড়েছেন তা জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পুলিশের মহাপরিদর্শককে 15 দিনের মধ্যে এই ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি শেষে সাংবাদিকদের এ কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, ওবায়দুল কাদের গ্রেফতারি পরোয়ানা জারির পর বাংলাদেশে 3 মাস ছিলেন। এরপরেও তিনি কোথায় কিভাবে ছিলেন এবং কেন তাকে গ্রেফতার করা হয়নি, তিনি কিভাবে পরবর্তী সময় বাংলাদেশের সীমানা অতিক্রম করেছেন, এই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী 15 দিনের মধ্যে এই ব্যাখ্যা যেন দেওয়া হয় সেই ব্যাপারে আদালত নির্দেশ দিয়েছেন। চিফ প্রসিকিউটর বলেন, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি জাতীয় ট্রাইব্যুনাল। এটি জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ করছে। এই ট্রাইব্যুনালের আদেশ নির্দেশ যদি কোনো সংস্থা বা বাহিনী না মানেন, তাহলে ধরে নেওয়া হবে তারা রাষ্ট্রের কাজে সহযোগিতা করছেন না এবং আইন অনুযায়ী কাজ করছেন না। তাজুল ইসলাম বলেন, প্রথম অবস্থায় তাদের শুধু এইটুকু বলবো, ট্রাইব্যুনালের নির্দেশ মানতে হবে। এটা আপনার আইনগত দায়িত্ব ও রাষ্ট্রের প্রতি আপনার আনুগত্যের প্রশ্ন। যদি কেউ আদালতের নির্দেশ পাওয়ার পরেও কোনো আসামিকে পালাতে সহযোগিতা করে, তাহলে ধরে নিতে হবে তারা আইন অনুযায়ী কাজ করছেন না। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী অগ্রসর হওয়ার সুযোগ রয়েছে। তবে আমরা এখনই সেদিকে যাব না। সবার প্রতি আহ্বান জানাবো, ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য নয়, বরং আপনারা আইন এবং বাংলাদেশের সংবিধানের প্রতি আপনাদের আনুগত্য দেখাবেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান। বিদেশে পালান তার দলের অনেক নেতা ও সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরাও। এর মধ্যে কিছু মন্ত্রী নেতা গ্রেফতার হন। তবে ওবায়দুল কাদেরের বিষয়ে শুরু থেকেই অস্পষ্টতা ছিল। প্রথম দিকে গুজব ছড়িয়েছিল তিনি গ্রেফতার হয়েছেন, পরে জানা যায় সেই তথ্য সঠিক নয়। এর মধ্যে সম্প্রতি একটি জাতীয় দৈনিক খবর দিয়েছেন, সরকার পতনের পর 3 মাস ওবায়দুল কাদের দেশেই ছিলেন, পরে তিনি বিদেশে চলে যান। কারাগার থেকে ব্যারিস্টার সুমনের চিঠি, বললেন দেখা হবে শিগগিরই। বৈষম্য বিরোধী আন্দোলনের পর বিভিন্ন মামলায় কারাগারে থাকা হবিগঞ্জ 4 আসনের সাবেক এমপি ও সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন কাশিমপুর কারাগার থেকে 2টি চিঠি লিখেছেন। একটি তার মাকে উদ্দেশ্য করে, অন্যটি বোন, এক ভাই ও বোন জামাইদের উদ্দেশ্য করে লেখা। মঙ্গলবার সন্ধ্যায় তার লন্ডন প্রবাসী ভাই সৈয়দ সোহাগ হক তার ফেসবুক আইডিতে সেগুলো শেয়ার করেছেন। মায়ের কাছে প্রেরিত চিঠিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন, দোয়া রইল, আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগতো, এখন ঠিক হয়ে গেছে। নিয়মিত নামাজ, কোরআন শরীফ পড়ি। বাংলা তর্জমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে। আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিছি। অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময় আপনাকে কষ্ট দিছি। এই 45 বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়। এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে আমি নিতে পারি? আপনার জন্য দোয়া রইল। যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা, সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন।
আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই। সুমন বোন, ভাই ও বোনের স্বামীদের কাছে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন, আমার জন্য কোনো চিন্তা করো না, রাজবন্দী হিসেবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতির হিসেবে নয়। আমার কারণে তোমাদের কোনো অসম্মান হোক এটা কখনো চাইনি, আশা করি আল্লাহর রহমতে হবেও না। চিঠিতে তিনি আরো উল্লেখ করেন, অনেকে বলে আপনার কি সম্পদ আছে, দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন? আমি উত্তর দিই, আমার বেশি সম্পদ না থাকলেও 5টি বোন আছে, একটা ভাই আছে, এটাই আমার বড় সম্পদ। শুধু জেলে কেন, আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই। বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই। কাশিমপুর কারাগার থেকে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের ভাই লন্ডন প্রবাসী সৈয়দ সোহাগ বলেন, তার মা ও বোনেরা দেশে ও প্রবাসে আছেন। কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন। আমরা সকলেই আজ আবেগে আপ্লুত। তবে ব্যারিস্টার সুমন তার জীবনের সকল সাফল্য অর্জন মানুষের কল্যাণে ব্যয় করেছেন, কোনো অনিয়ম ও দুর্নীতি করেনি। আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে শিগগিরই জনতার মাঝে ফিরে আসবে। সিএনজি বাস শ্রমিকদের সংঘর্ষে তানোরে যানবাহন চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা। সিএনজি চালক ও বাস ড্রাইভার আর শ্রমিকদের সংঘর্ষের সূত্র ধরে রাজশাহীর তানোর রুটে 2 দিন ধরে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। গত সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত কোনো ধরনের বাস কিংবা সিএনজি এই রুটে চলাচল করতে দেখা যায়নি, ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অভিযোগ ও তথ্য অনুসন্ধানে জানা গেছে, গত 25শে নভেম্বর থেকে তানোর রুটের পাবা উপজেলার বাগধানী নামক স্থানে সিএনজি চলাচল বন্ধ করে চালকদের মারধর করে বাস মালিক আর শ্রমিক সংগঠনের লোকজন। এতে নিরুপায় হয়ে সিএনজি চালকরা জেলার পবা থানার ওসি, জেলার এসপি আর ডিসি বরাবর অভিযোগ দেন। এছাড়া দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীকে অবহিত করেন সিএনজি চালকরা, কিন্তু এতদিনেও কোনো সুরাহা হয়নি। ফলে সিএনজি বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে গিয়ে পথে বসেছেন চালকরা। সোমবার দুপুরে তানোর ফায়ার সার্ভিস ও থানা মোড়ে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে, ফলে অন্তত 5 জন বাস শ্রমিক আহত হন। আহতরা হলেন বাস চালক স্বপন আলী, বাবর, শাহিন, নুরুজ্জামান ও সুপারভাইজার জিয়া। পরে আমনুরা থেকে ছেড়ে আসা বেশ কয়েকটি বাস থানা মোড়ে অবস্থান নিলে হইচই করে ড্রাইভার ও হেলপাররা। এহেন পরিস্থিতিতে বাস শ্রমিকের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়। অভিযোগের সূত্র ধরে সিএনজি চালক কুদরত আলী, শাহিন ও নবাব আলীকে থানা পুলিশ আটক করে। এ ঘটনার সূত্র ধরে রাজশাহী থেকে সকল রুটে চলাচল বন্ধ করে দেয় বাসের শ্রমিকরা। বাসের শ্রমিকরা একই সাথে সিরোইল বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে। এ সময় তারা এলোমেলো করে বাস রেখে সড়ক বন্ধ করে দেয়। এমন ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, বিষয়টি সুরাহা না পর্যন্ত শ্রমিকরা বাস ছাড়ছে না। রাজশাহী থেকে সব রুটের বাস বন্ধ আছে, শুধু বাইরে থেকে আসা বাস চলে যাচ্ছে। আর বাস শ্রমিকরা জানান, রাজশাহীতে বিআরটিসি এর অনুমোদন ছাড়াই অবৈধভাবে শতাধিক সিএনজি চলাচল করছে। এ বিষয়ে বাস মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হলেও পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এর উপর তারা উল্টো বাস শ্রমিকদের মারপিট করে আহত করেছে। এ ব্যাপারে সিএনজি চালকরা বলেছেন, বৈধ কাগজপত্র নিয়ে রাস্তায় সিএনজি চালাই, তারপরেও বাস ড্রাইভার ও হেলপাররা তাদের সিএনজি চলাচল বন্ধ করে দেয়। এ ব্যাপারে তানোর থানার ওসি মিজানুর রহমান মিজান বলেন, বাস শ্রমিক ও সিএনজি চালকদের সমস্যা পুরনো। এরা শহরে গেলে তাদের সিএনজি আটকানো হয়। এরা তখন তানোরে বাসের চালক ও হেলপারদের দাপট দেখায়। যাত্রী নামিয়ে নেওয়ার জোর ধরে তানোর ফায়ার সার্ভিস মোড়ে এই মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।